আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা অনুসরণী ১ এর যে প্রশ্নগুলো আছে বহু নির্বাচনী প্রশ্ন প্লাস আমরা যদি দেখি এখানে আমাদের কিছু সৃজনশীল আছে ৯ নাম্বার, এরপর হচ্ছে ১০, ১১ এগুলো আমরা সমাধান করব এই পর্বে। আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর অনুসরণী বাদেও যদি আপনার এই যে ভিতরের এগুলো যদি প্রয়োজন হয়, যেমন এখানে একটা উদাহরণ ৪ দেওয়া আছে সৃজনশীল। এরপর হচ্ছে ৫ ক্রমের ম্যাজিক, ৪ ক্রমের ম্যাজিক, এগুলো কিন্তু আমরা বিস্তারিত পর্ব আকারে কিন্তু সমাধান দিয়েছি। আপনাকে এগুলো দেখতে হলে বা আপনি যদি দেখতে চান আপনার প্রয়োজনে, আপনাকে অবশ্যই চ্যানেলের ভিতরে যেতে হবে। চ্যানেলের ভিতরে গিয়ে প্লেলিস্টে দেখতে হবে প্যাটার্ন প্লেলিস্ট যেটি আছে, অর্থাৎ অধ্যায় ১ প্যাটার্ন। এই প্লেলিস্টে গেলে আপনি পর্ব আকারে সবগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। হ্যাঁ? সংখ্যা নিয়ে খেলা এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। জ্যামিতিক প্যাটার্ন। ওকে? তাহলে আমরা এখন শুরু করছি। ৩ ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা ১৫ টা হবে। আমরা কিন্তু দেখেছিলাম ৪, ৫ দিয়ে যোগ করে এখানে টোটাল ৯ টা ঘর পাওয়া যায়। টোটাল ৯ টা ঘর আমরা পাই। টোটাল ঘর পাই ৯ টা। ১, ২, ৩, ৪, ৫, ৬ অর্থাৎ যে পাশ দিয়েই করেন না কেন এটা একটা বর্গ, তাই না? বলাই আছে যে ৩ ক্রমের ম্যাজিক বর্গ গঠনে। তার মানে আমরা এগুলো শিখেছি। ৩ ক্রমের, ৪ ক্রমের এবং ৫ ক্রমের পর্যন্ত আমরা শিখেছি। ৪, ৫ দিয়ে যোগ করে হবে ১৫ এবং একদম মাঝে যেটা, মাঝে কেন্দ্রে তো আমরা কিন্তু ৫ বসিয়ে শুরু করেছিলাম। আর উপরে ২, ৪, হ্যাঁ? ৬, ৮ মাঝে ৫ দিয়েছিলাম। এভাবে কিন্তু আমরা এটিকে সমাধান করেছি। যাই হোক, এটা এখানে ব্যাখ্যা করার কিছু নেই। আচ্ছা, তার মানে ম্যাজিক সংখ্যা হবে ১৫, কেন্দ্রে ছোট বর্গক্ষেত্র সংখ্যাটি হবে ৫। ওকে, এটা ঠিক আছে। এবং ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে ১ থেকে ১৫ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। না, এটা তো আমরা ৯ টা ঘর পাই। আমরা ১ থেকে ৯ পর্যন্ত বসাতে পারি। আমরা তো ১ থেকে ১৫ পর্যন্ত বসাতে পারি না। ঠিক আছে? ১ থেকে ১৫ পর্যন্ত আমরা কিন্তু বসাতে পারি না। আমরা ১ থেকে ৯ পর্যন্ত বসাতে পারি। কারণ ঘর টোটাল আছে ৯ টা। তা আপনি ১৫ কিভাবে বসাবেন? ১৫ পর্যন্ত কিভাবে বসাবেন? এখন অনেকে এই জায়গায় একটা প্রশ্ন করতে পারে যে, "স্যার, এখানে ৩ ক্রমের ম্যাজিক বর্গ আপনি শিখিয়েছেন যে এখানে ম্যাজিক সংখ্যা হবে ১৫। তারপর ৪ ক্রমের আপনি শিখিয়েছিলেন ৪ ক্রমের হবে 34। ৩ ক্রমের এবং ৪ ক্রমের আমার মনে আছে। তাহলে ৫ ক্রমের মনে নাই বা ৬ ক্রমের প্রশ্ন আসছে, ৭ ক্রমের প্রশ্ন আসছে, তখন আমি কিভাবে ম্যাজিক সংখ্যাটা বলে দিব?" ম্যাজিক সংখ্যা বের করার একটা সূত্র লিখেছিলাম আমরা n ইনটু n স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2। এই যে n এর মান যদি 3 হয় সেই ক্ষেত্রে 3 ইনটু 3 স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2। তাহলে 3, ৩ ৩ এ ৯, ৯ একে ১০। একবারে করে ফেলছি ১০ ডিভাইডেড 2, এটাকে কাটতে হবে ৫, ৩ ৫ হচ্ছে ১৫। অনুরূপভাবে যদি আপনার ৪ ক্রমে হয় সেই ক্ষেত্রে আমরা কত পেয়েছি? আমরা যদি একটু লক্ষ্য করি ৪ ক্রমে যদি হয়, তাহলে জাস্ট n এর জায়গায় আমরা 4 বসিয়ে দিব। n এর জায়গায় কত বসিয়ে দিব স্যার? 4 বসিয়ে দিব। ওকে। তাহলে কি হবে সূত্রটা? 4, 4, 4 স্কয়ার একবারে করে ফেলি, হ্যাঁ? 4 স্কয়ার প্লাস 1। তাহলে 4 স্কয়ার প্লাস 1 মানে কি? 4 স্কয়ার হচ্ছে 16 আর একে 17। 17 নিচে হচ্ছে 2, তাহলে এটাকে কাটতে হবে 2। 17 দুগুণে হচ্ছে 34। ৪ ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা হবে 34। এরপরে যদি স্যার ৫ ক্রমের বলে, ৫ ক্রমের আপনি কত শিখিয়েছিলেন? এই সূত্র দিয়ে বের করলেই হয়ে যাবে। হ্যাঁ? এই সূত্রটা অনেকের অজানা ছিল। তো ৫ ক্রমের হলে 5 ইনটু এই যে 5 স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2। তাহলে দেখো তো কত পাচ্ছ এখানে? 5 ইনটু 25 আর একে 26 পাচ্ছ। এই জায়গায় তুমি 5 স্কয়ার মানে হচ্ছে 25 আর ১ যদি যোগ করো তাহলে 26, 26/2 এটাকে কাটো, কত হবে? 13। তাহলে ৫ 13 হচ্ছে 65। বুঝেছো বিষয়টা? ৫ ক্রমের ম্যাজিক ৫ ক্রমের যখন আমরা ম্যাজিক বর্গ গঠন করব তখন আমরা পাবো 65। ওকে। তার মানে আমাদের এই জায়গায় যে রেজাল্টটা হলো, আমরা ফাইনালি যে রেজাল্টটা পাচ্ছি, সেই রেজাল্টটা হচ্ছে আমাদের শুধু এটা বাদ যাবে। তার মানে ১ ও ২ অ্যান্সার। তাহলে ১ ও ২ অ্যান্সার। নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য? নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য? এটা কিভাবে বের করবা বলো তো? ৯ দ্বারা বিভাজ্যর আমরা গত পর্বেই কিন্তু আমরা শিখেছি। এই যে আমরা যখন এই যে সংখ্যা নিয়ে খেলা করছিলাম না? এই জায়গায় দেখো তো, এই জায়গায় এই যে এই ৩ টা যখন আমরা খেলেছি ৯ দ্বারা ভাগ করো। তাহলে ২ অঙ্কের বলো আর ৩ অঙ্কের বলো, হ্যাঁ? এখানে আমাদের যে বিষয়টা হচ্ছে এই যে
2 অঙ্কের ক্ষেত্রে তো আমরা জেনেছি, তাই না? 3 অঙ্কের ক্ষেত্রে আমরা 99 দিয়ে ভাগ করে কি পাইছি? ভাগশেষ শূন্য পাইছি। তাহলে 2 অঙ্কের ক্ষেত্রে সঠিক হবে এই যে 2 অঙ্কের ক্ষেত্রে বিয়োগ করতে হবে কিন্তু যোগ না, বিয়োগ করতে হবে। বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। আমরা যদি দেখি যে তুমি যদি 75 এই 75 কে উল্টায় দাও 57 এটাকে তুমি বিয়োগ করো। বিয়োগ করলে তুমি কত পাবা? 15 থেকে 7 বিয়োগ করো। তাহলে কত পাবা বলো? অবশ্যই তুমি এখানে 8 পাবা, তাই না? 8 7 15 আর তুমি এই জায়গায় কত পাবা? 5 6 7 থেকে 1 বিয়োগ করলে 6 মানে 7 থেকে তুমি যদি এখানে 6 বিয়োগ করে দাও সেই ক্ষেত্রে তুমি কত পাবা? 1 পাবা। আচ্ছা যাই হোক 18 এক কথায় শেষ আমরা বিয়োগ করলে 18 পাচ্ছি। তাহলে 9 দিয়ে যদি ভাগ করি 9 দুগুণে 18 তার মানে আমার রেজাল্ট কিন্তু এইটা। আর এটা কি ছিল 52 যোগ 25 এটা ছিল আমাদের আমরা যদি দেখি এখানে সবকিছু লেখাই আছে এই যে 11 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। এই যে 2 অঙ্কের সংখ্যা নাও, সংখ্যার অঙ্ক দুটির স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো, যোগফলকে 11 দ্বারা ভাগ করো, ভাগশেষ শূন্য হবে। এটা একটা ছিল 9 দ্বারা ভাগ করার একটা প্রসেস ছিল আর 99 দ্বারা ভাগ করা। এগুলো কিন্তু আমাদের জানতে হবে। পূর্বের ক্লাসের কোনো বিকল্প নাই। ওকে, এখন দেখো তো 4টা 9 দিয়ে দিছে 9999। কোন বীজগণিত রাশির শততম পদ? কোন বীজগণিত রাশির শততম পদ? আর তোমাকে এখানে জানতে হবে, এগুলো অপশন টেস্ট করতে হবে, হ্যাঁ? অপশন টেস্ট করে দেখতে হবে যে কোন বীজগণিত রাশির শততম পদ। তুমি যদি আ এই জায়গায় আমাদের যে বিষয়টা হচ্ছে তুমি যদি দেখো এখানে একটা হ্যাঁ, ঠিক আছে। তুমি দেখো 90 শততম পদ। তার মানে তুমি এখানে 100 বসায় দিবা, রাইট? কর জায়গায় কত বসায় দিবে? 100। তাহলে 99 ইনটু 100 প্লাস 1 এটা কি 4 টা 9 হবে? 4 টা 9 হচ্ছে না। এই ক্ষেত্রেও 4 টা 9 হবে না। তুমি করে দেখো। এই ক্ষেত্রেও 4 টা 9 হবে না। এই ক্ষেত্রে যদি তুমি করো 100 যদি বসায় দেখো মানে এই যে 100 স্কয়ার প্লাস 1 এটা কি তোমার 4 টা 9 হবে যোগ করলে? এখানে কি 99 ইনটু 100 মাইনাস 1 এটা করলেও কিন্তু এই 4 টা 9 তুমি পাবা না। একমাত্র এই ক্ষেত্রে তুমি 4 টা 9 পাবা। আমি একটু দেখাই তোমাকে প্রমাণ। এই যে দেখো 100 তার উপরে স্কয়ার দাও মাইনাস 1 দাও। তাহলে 100 তার উপরে স্কয়ার দিলে 1 লিখে কয়টা শূন্য? 1 2 3 4 টা শূন্য তার থেকে 1 বিয়োগ করো। এই যে 9999 তুমি পাবা। এটাই তোমার অপশন বা এটাই অ্যান্সার। ক ক্রমিক স ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? বিজোড় সংখ্যার যোগফল মনে আছে না তোমার? যে তুমি যদি ৩ টা বিজোড় সংখ্যা নাও 3 স্কয়ার দিলেই হয়ে যাবে। ৪ টা বিজোড় সংখ্যা নিলে 4 স্কয়ার দিবা। ৫ টা বিজোড় সংখ্যা নিলে 5 স্কয়ার দিবা। এগুলো কি আমরা আগে আলোচনা করি নাই? অবশ্যই করছি। এই যে দেখো ক স্কয়ার দেওয়া আছে কিন্তু। এটাই কিন্তু অ্যান্সার। তার মানে যারা পূর্বে ক্লাসগুলো দেখেছে তাদের কাছে কিন্তু এই অনুশীলনীর এগুলো সলভ করা কোনো ব্যাপারই না। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল আমরা n স্কয়ার শিখেছিলাম। তাহলে n সংখ্যক যদি হয় n স্কয়ার তাহলে ক সংখ্যক বলছে ক স্কয়ার। ওকে, এখন ৫ নাম্বারটা একটু দেখো তুমি। ৫ নাম্বার কি বলছে? ১ থেকে ১০০ এর মধ্যে কতটি সংখ্যাকে ২ টি বর্গের আ এই যে খুব ভালো একটা বিষয় চলে আসছে। দেখছো? ১ থেকে ১০০ এর মধ্যে কতটি সংখ্যাকে ২ টি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? দেখো তো এই জায়গায় একটু তোমাকে বইয়ের একটু আগে নিয়ে যাই। তার মানে এগুলো পড়ার কোনো বিকল্প আছে বলো তো? এই যে দেখো ১ থেকে ১০০ এর মধ্যে ৩৪ টি সংখ্যাকে ২ টি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। দেখছো? ৩৪ টি সংখ্যাকে ২ টি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। আমরা কিন্তু এই কাজগুলো সমাধান করেছি এই পর্বের ভিতরে। এটা বুঝেছি। এই যে n স্কয়ার একটু আগে এই যে আমরা শিখলাম যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কয়ার। দেখছো? এখান থেকে ২ টা এমসিকিউ এই জায়গায় কিন্তু তুমি পাইছো। পাঠ পড়ার কোনো বিকল্প নাই। পাঠগুলো পড়ার কোনো বিকল্প নাই। এই যে এটা পাইছি। তারপরে এখানে তাহলে ৩৪ টি হবে। এটা মনে হয় বুঝছো তুমি। এটা ৩৪ টা হবে এটা বুঝছো, হ্যাঁ? ওকে। নিচের উদ্দীপকের আলোকে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও। ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও। বলছে একটা ম্যাজিক বর্গ
তার মানে তুমি বোঝো এই জায়গায় যে এগুলো যোগ করো, এই যে উপরের সারিটা যোগ করো, এই কলাম যোগ করো, এই নিচের সারিটা যোগ করো, এগুলো যোগ করো, হ্যাঁ? তাহলে এগুলো যোগ করার পরে তুমি যেটা পাবা, তার মানে এখানে যোগ করেও তুমি একই জিনিস পাবা বা এই ১৭, ১৩ আর এই ক যোগ করেও তুমি একই জিনিসই পাবা। বিষয়টা তাই না? তার মানে তোমাকে একপাশে অবশ্যই এখানে যোগ করে দেখা দরকার। তুমি যদি এখানে অপশনগুলো একটু দিয়ে দাও, এই যে অপশনগুলো একটু দিয়ে দাও। আমি যদি এখানে আমি জানি অ্যান্সারটা, আমি ১৫ বসিয়ে দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি একবারে। বাকিগুলোর ক্ষেত্রে কোনটাই সঠিক হবে না, হ্যাঁ? বুঝছো? তুমি যে পাশ দিয়ে যোগ করো তুমি 45 পাবা এখানে। 45 পাবা। আমি একটু তোমাকে যোগ করে দেখাই। ৮ আর ৩ এ কত হয় বলো? ৮, ৯, ১০, ১১। ১১ আর ৪ এ যোগ করলে হচ্ছে ১৫। ১৫ র ৫ হাতে পড়ে কত? ১। দেখো ১, ২, ৩ আর ১ এ হচ্ছে তোমার হাতে রেখে ৪, ৪৫। তাহলে এই পাশে যদি তুমি যাও, এখানে ১৫ ছাড়া ৪৫ হবে না। ঠিক আছে? তার ১৩, ১৫ আর ১৭ তুমি যখন যোগ করবা, ১৩, ১৫ আর ১৭ যখন তুমি যোগ করবা ওই ৪৫ পাচ্ছ। এপাশে ১৯, ১৫ আর ১১ যখন তুমি যোগ করবা, ১৯, ১৫ আর ১১ তুমি যখন যোগ করবা তখন তুমি ৪৫ পাবা। ঠিক আছে? এই যে দেখো ১৯ আর হচ্ছে ১১ তাহলে কত হয় বলো তো? ৯ আর ১ এ ১০ এর ০, হাতে পড়ে ১, ১ এ ২, ৩০ অর্থাৎ ১৯ আর ১১ যোগ করলে ৩০ পাবা। ৩০ এর সাথে ১৫ যোগ করলে তুমি ৪৫ পাবা। এইজন্য তোমার এই উপযুক্ত সংখ্যাটা হচ্ছে ১৫ হবে। তুমি ৩ বসায়া দেখো, ২০ বসায়া দেখো, ৪৫ বসায় দেখো, কখনোই মিলবে না এভাবে। মানে চারপাশ দিয়ে যে 45 হচ্ছে বা এই পাশ দিয়ে তুমি যদি ৪৫ বসায় দাও তাহলে তো হবেই না। একটাই ৪৫ হবে তাহলে বাকি ২ টা কি করবে? ঘোড়ার ঘাস কাটবে? ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? ম্যাজিক সংখ্যা কত? তো ম্যাজিক সংখ্যা ৪৫ পাইছি আমরা। ম্যাজিক সংখ্যা ৪৫ পাইছি। এই যে ৪৫। এরপরে দেখো ৮ নাম্বার প্রশ্নটা কি বলছে? প্রথম ৩ টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। প্রথম ৩ টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। তুমি নেও সমস্যা নাই। আমরা কিন্তু বিস্তারিত পড়ছি পাঠের ভিতরে। তারপরেও আমরা পূর্ণবর্গ সংখ্যা এটা আমরা নিশ্চিত এমনিতেই বলতে পারি। যেকোনো আ মানে প্রথম ৩ টা বলো আর ৪ টা বলো আর ৫ টা বলো। বিজোড় সংখ্যা যখন আমরা কি করব? বিজোড় সংখ্যা যখন আমরা যোগ করব, হ্যাঁ? সেই ক্ষেত্রে কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যায় পাই। পূর্ণবর্গ সংখ্যায় পাই। এত কনফিডেন্ট আপনি কিভাবে বলছেন? পড়েছি যে আমরা পাঠের ভিতরে পড়ছি। কোথায় পড়ছি একটু দেখাই তোমাকে। এই যে দেখো। প্রথম ২ টা বিজোড় সংখ্যা নিয়ে একটা পূর্ণবর্গ সংখ্যা পাইছো। তারপরে দেখো এই যে প্রথম ৩ টা বিজোড় সংখ্যা নিয়ে পূর্ণবর্গ সংখ্যা পাইছো। প্রথম ৪ টা বিজোড় সংখ্যা নিয়ে পূর্ণবর্গ সংখ্যা পাইছো, হ্যাঁ? তাহলে প্রথম ৩ টা বিজোড় সংখ্যা তারা করতে বলছে। দেখো তো এখানে কি, কি আছে? প্রথম ৩ টা এই যে ১, ৩, ৫ পূর্ণবর্গ পাইছো অপশন কি, কি দেওয়া আছে? বিজোড় সংখ্যা, হ্যাঁ, ৯ তো বিজোড় সংখ্যা। মৌলিক সংখ্যা, না, না মৌলিক সংখ্যা নয়। ৯ কে ভাঙতে পারি। ৯ কে ভাঙতে পারি আমরা। 3 into 3 লিখতে পারি। মৌলিক সংখ্যাকে তো ভাঙা যায় না, তাই না? তার মানে পূর্ণবর্গ সংখ্যা আর হচ্ছে বিজোড় সংখ্যা এটাই তোমার উত্তর। এরপরে দেখো ৯ নাম্বার। কাঠির সংখ্যার তালিকা করো। কাঠির সংখ্যার তালিকা করো। তার মানে কাঠির সংখ্যার তালিকা করো। ঠিক আছে? তাহলে তুমি কিভাবে লিখবা এটা আমি তোমাকে এখন বুঝাবো। কিভাবে লিখবা দেখো। ওকে। আমি এটাকে এখানে নিয়েছি তোমাকে বুঝানোর সুবিধার্থে। কাঠির সংখ্যার তালিকাটা তুমি কিভাবে করবা আমি এটা তোমাকে বুঝাবো। প্রথমে যে ঘর আছে এখানে কয়টা কাঠি আছে দেখো তো। তাহলে তুমি দিবা যে চিত্র দিবা, এখানে চিত্র দিবা। চিত্র আর তুমি তারপরে হচ্ছে নিচে দিবা হচ্ছে কাঠি। ছকটা তুমি এভাবে দিবা, আমার মতো করে ছকটা দিয়ে দিবা। চিত্র দিয়ে দিবা, কাঠি দিয়ে দিবা। ওকে। এভাবে সুন্দর করে দিয়ে দিবা। এটাই তোমার ক নাম্বার প্রশ্নের অ্যান্সার হবে। তাহলে তুমি যে কাজটা করবা, প্রথম যেটাতে তুমি পাইছো মানে প্রথম ঘর, তারপরে দিবা দ্বিতীয়, তারপরে দিবা তৃতীয়। ৩ টা চিত্র তো তুমি দেখতে পাচ্ছ। প্রথম চিত্রে তোমার কাঠির সংখ্যা ৪ টা। ঠিক আছে? তারপরে দ্বিতীয় চিত্রে তোমার কাঠির সংখ্যা হচ্ছে ৭ টা। তুমি এখানে হিসেব করো ৭ টা। তৃতীয় চিত্রে তোমার কাঠির সংখ্যা হচ্ছে ১০ টা। ব্যাস। এটাই হচ্ছে তোমার ক নাম্বার প্রশ্নের উত্তর। তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। ওই যে বীজগণিত কিছু একটা ফরমেট আমাদেরকে আনতে হবে, তাই না? আমরা এখানে দেখছি
প্রথমে হচ্ছে 4টা, তারপরে হচ্ছে 7টা, তারপরে হচ্ছে 3টা। প্রত্যেকবার 3, 3 করে বাড়তেছে, তাই না? তাহলে আমরা এখন খ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা লিখতে পারি। একটু লিখবা যে কাঠির সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করলে আমি একটু লিখে দেখাবো কি? আমি একটু লিখে দেখাই। যে কাঠির সংখ্যাগুলোর তুমি এটা সুন্দর করে দেখে দেখে লিখবা। কাঠির সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায়, কি দেখা যায় বলো তো? যে কাঠির সংখ্যা প্রতিবার 3 করে বাড়ে, হ্যাঁ? 3 করে বাড়ে বা বাড়ছে। 3 করে বাড়ছে। আর অতএব সুতরাং 3 যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। এই কথাটা লিখে দেওয়া। সুতরাং 3 যোগ করলে পরবর্তী কাঠির সংখ্যা পাওয়া যাবে। এই হচ্ছে তার অতএব পরবর্তী কাঠির সংখ্যা হচ্ছে কত পাইছো এখানে? 10। তাহলে 10 যোগ 3 মানে হচ্ছে 13টি। বাস, এটাই তোমার অ্যান্সার। কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। কোনো সমস্যা নাই? কাঠি দিয়ে পরবর্তী কিভাবে দেখো? প্রথমে একটা, তুমি মনে রাখো, এভাবে মনে রাখো। প্রথমে একটা, তারপরে 2টা ঘর, তারপরে 3টা ঘর। আর তোমার চিত্রতে হবে 4টা ঘর। তাহলে এখন কি করবা তুমি? অ্যান্সারটা দিয়ে দিবা, তাই না? দেখো গ নাম্বারের অ্যান্সারটা কিভাবে দিবা। তা তোমার চিত্রের ভিতরে এরকম 4টা ঘর থাকবে। 1টা, 2টা, 3টা, 4টা। বাস, এগুলো আঁকা-বাঁকা হয়েছে, একটু মাইন্ড করবে না। তাহলে এখানে কাঠির সংখ্যা 13টি। শেষ। তাহলে এখানে কাঠির সংখ্যা 13টি। এখানে কাঠির সংখ্যা 13টি। এখানে কাঠির সংখ্যা 13টি। আবার খ হতে পাই। আবার খ হতে পাই তালিকার পরবর্তী কাঠির সংখ্যা 13টি। অতএব সত্যতা যাচাই করা হলো। ওকে, সত্যতা যাচাই করা হলো। লেখা দিয়ে দেখে মাইন্ড করবে না, ঠিক আছে? এখানে কাঠির সংখ্যা 13টি। আবার খ হতে পাই তালিকার পরবর্তী কাঠির সংখ্যা 13টি। অতএব সত্যতা যাচাই করা হলো। খুবই সিম্পল একটা বিষয় ছিল। নেক্সট কোশ্চেনটা একটু দেখো। এই যে দিয়া সেলাই, দিয়া সেলাই এখানে লেখা আছে। এটা মনে হয় কঠিন একটা বানান মনে হচ্ছে আমার কাছে। ভুল মনে হয় লেখা আছে এটা। আচ্ছা যাই হোক, ভুল থাকুক সঠিক থাকুক। এটা মূলত, আমি যা বুঝতেছি, এটা মূলত হচ্ছে ম্যাচ মেবি। এটা যে আমরা যে ম্যাচ দিয়ে যে আগুন ধরায় সেই ম্যাচ। আচ্ছা, আগে মানুষেরা এই দিয়া সেলাই বলতো আরকি। এই ১ম দিয়া সেলাই নাকি এটা কি সেই দিয়া সেলাই নাকি? আচ্ছা যাই হোক, আমি ম্যাচ বলতেছি বা দিয়া সেলাই বলতেছি। ১ম যে চিত্রটা দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ। তার পরবর্তীতে দেখতে পাচ্ছ ২টা ত্রিভুজ। এই একটা ২টা। তার পরবর্তীতে ১ টা ২ টা ৩ টা। তার পরবর্তীতে হবে ৪ টা। বোঝাই যাচ্ছে এভাবে যাবে। এই যে তার পরবর্তী চিত্রটা যদি আমি এখানে আঁকাতে চাই, এটা এইরকম করে এসে এইভাবে জোড়া লাগবে। এটা হচ্ছে ৪র্থ চিত্র হয়ে গেল এখন। আর এটা একটা ত্রিভুজ তুমি মিশায়ে দাও, তাহলে তুমি ৩য় চিত্র পাচ্ছ। এই যে ৩য় চিত্র পাচ্ছ এখন। এভাবে কিন্তু যাচ্ছে। আচ্ছা, ৪র্থ চিত্রে দিয়া সেলাইয়ের কাঠির সংখ্যা বের করো। ৪র্থ চিত্রে। এখন আমরা ১ম চিত্রে দেখব কয়টা আছে? ৩ টা আছে, তাই না? তাহলে ২য় চিত্রে কয়টা আছে কাঠির সংখ্যা? ৩, ৪, ৫ টা আছে, ৫ টা। তারপরে কয়টা আছে? ৩, ৩, এই যে এই হচ্ছে ৩, ৪, ৫, ৬, ৭। তারপরে ৭ টা। তারপরে হবে ৯ টা। বোঝাই যাচ্ছে। ২, ২ করে বাড়তেছে। ৩ যোগ ৩, ৫, ৭, ৯।
তার মানে ২, ২ করে বাড়তেছে। তার মানে পরবর্তী চতুর্থ প্যাটার্নে দ্বিসেলাইয়ের মোট কাঠির সংখ্যা হবে ৯ টি। স্যার উত্তর কিভাবে লিখব? উত্তর তুমি এভাবে তুমি দিয়ে দিবা চিত্র এখানে। চিত্রটা তুমি এভাবে দিয়ে দিবা। প্রথমে একটা ত্রিভুজ দিবা, তারপরে এইদিকে, তারপরে এইদিকে, তারপরে এইদিকে। খুব সহজ। এটাই তোমার হচ্ছে মূলত ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা। ৯ টি কি লিখবা? যে চতুর্থ প্যাটার্নে দিয়া সেলাইয়ের মোট কাঠির সংখ্যা ৯ টি। জাস্ট এইটুকু লিখবা। চতুর্থ দিয়া সেলাইয়ে আ আ দিয়া সেলাইয়ের মোট কাঠির সংখ্যা হচ্ছে ৯ টি। উত্তর। এই কথাটা লিখতে পারবা তো অবশ্যই, তাই না? লিখতে পারবা। প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। ও তো একই কথাই আগের যে অ্যান্সার দিলাম এটাতে ওই একই কথাই লিখবো এখানে। কিভাবে বের করব দেখো, যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা, প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা? প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা দেখছো? ৩টা দেখছো। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা দেখলাম? ৫টা। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা দেখলাম কয়টা? ৭টা। তাই না? তার মানে প্রতিবার 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 একটু লক্ষ্য করো। প্রতিবার কাঠির সংখ্যা 2 ক প্লাস 1, বীজগণিত ফরম্যাটটা আনতে হবে। 2 ক প্লাস 1 আকারের হয়। কিভাবে? যখন তুমি 1 বসাবা তখন তুমি পাবা 3, যখন তুমি 2 বসাবা তখন তুমি পাবা 5, যখন তুমি 3 বসাবা তখন তুমি পাবা 7। বিষয়টা ক্লিয়ার কিনা একটু বলো, আমাকে জানাবা। বিষয়টা তোমার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা এটা। তাহলে অতএব ক এর মান 4 বসিয়ে পরবর্তী সংখ্যাটি বের করতে হবে। অতএব ক এর মান 4 বসিয়ে পরবর্তী সংখ্যাটি বের করতে হবে। ব্যাস। এই হচ্ছে তোমার খ নাম্বার। এখন গ নাম্বার। গ নাম্বার কি বলছে? শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দ্বিসেলাই কাঠির প্রয়োজন? এটা সহজ। তাহলে অতএব শততম প্যাটার্ন তৈরি করতে কাঠির প্রয়োজন হবে কি হবে বলো তো? 2 ইন্টু 100 প্লাস হচ্ছে 1। তাহলে 200 যোগ 1, তার মানে 201টি। এটাই অ্যান্সার। মানে এই যে খ এর সাহায্য নিয়ে এটা করা হলো। এরপরে 9 শেষ, 10 শেষ, 11। 11 নাম্বার করলেই আমরা শেষ করে ফেলবো। 11 নাম্বার করলেই আমাদের শেষ। 29 এবং 37 কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে বলছে। 29 ও 37 কে। তাহলে 29 কে এবং 37 কে। তাহলে 29 কে দুইটি বর্গের ইয়াতে যদি আমরা প্রকাশ করি সেই ক্ষেত্রে আমরা পাবো, এটাকে আমরা লিখতে পারবো 25 যোগ 4। 29 একটু সহজ করে লিখি 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 2 স্কোয়ার। 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। ওকে। তারপরে আমরা 37 কে যদি লিখি 36 প্লাস 1 লিখতে পারবা তুমি। 6 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ওকে, শেষ। এটার অ্যান্সার শেষ। তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকাটা কিভাবে যাচ্ছে এটা আগে দেখো। 5 এর পরে 13। আচ্ছা আমি লিখি, খ নাম্বার লিখি। খুবই সহজ। এই প্যাটার্নের ম্যাথগুলো খুবই সহজ, বুঝছো? খুবই সহজ। প্রথম সংখ্যা কত? 5। তারপরের সংখ্যা কত? 13। তারপরের সংখ্যা কত? 21। তারপরের সংখ্যা কত? 29।
তারপরের সংখ্যা কত? 37। দেখো তো এখানে ব্যবধান কত করে যাচ্ছে? 8, 8, 8, 8 এই হচ্ছে তোমার ব্যবধান। তাহলে পরবর্তী 4টি সংখ্যা যেহেতু পরবর্তী সংখ্যাটি লেখো, যেহেতু পরের সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যা হতে 8 করে বৃদ্ধি পায়, অতএব পরবর্তী 4টি সংখ্যা হবে কত হবে বলো তো? 37 যোগ 8। 37 যোগ 8 করলে তুমি পাবে 45। এরপরে 45-এর সাথে 8 যোগ করো, আবার পাবা হচ্ছে 53। এরপরে তুমি 53-র সাথে 8 যোগ করো, তুমি পাবা হচ্ছে 61। এরপরে 61-র সাথে তুমি 8 যোগ করো, পাবা হচ্ছে 69। এটাই তোমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে তোমাকে যে কাজটা করতে হবে, 50টি সংখ্যার প্রথম সংখ্যা হচ্ছে বীজগণিতীয় ফরম্যাটটাকে আগে আনতে হবে তোমার। প্রথম সংখ্যা হচ্ছে 5। তার মানে তুমি এটাকে লিখতে পারবা 8 into 1 মাইনাস হচ্ছে 3। দ্বিতীয় সংখ্যাকে তুমি লিখতে পারবা কিভাবে? 8 কিভাবে পাইছি? ওই যে পার্থক্য যে 8 করে না, সেটা আর কি, সেই ওখান থেকে একটু সিস্টেম করে নিয়েছি। তার মানে 8 into 2 মাইনাস 3 পাচ্ছ তুমি। 8 দুগুণে 16, 16 থেকে 3 বিয়োগ করলে তুমি পাচ্ছ 13। তৃতীয় সংখ্যাটা তুমি পাবা, তৃতীয় সংখ্যাটা 21 পাচ্ছ, তাই না? তাহলে 8 ইন্টু কত বলো তো? 3, 3 আসছে 24 মাইনাস হচ্ছে 3। এভাবে তুমি প্রত্যেকবার তুমি পাচ্ছ। তাহলে দেখা যাচ্ছে ডট 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 দিয়ে দাও, লেখো। দেখা যাচ্ছে প্রতিবার সংখ্যাগুলো 8 ক মাইনাস 3 করে বৃদ্ধি পায়। 3 করে বৃদ্ধি পাচ্ছে বা এই আকারে যাচ্ছে। 8 ক মাইনাস 3, 8 ক মাইনাস 3 আকারে যাচ্ছে। ওকে, তাহলে অতএব 50তম সংখ্যা হচ্ছে 8 ইন্টু 50 মাইনাস কত? 8 ইন্টু 50 না, ফরম্যাটটা কি? 8 ক মাইনাস 3। তাহলে 8 ক মাইনাস 3 সমান হচ্ছে, রেজাল্ট আমরা পাচ্ছি 400 মাইনাস 3, মানে 397 পাচ্ছি। তো এখন তুমি সমষ্টি সংখ্যাটা রেখে দাও। সমষ্টি সমান তুমি কি জানো? সমষ্টি সমান তুমি জানো প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা 5। প্রথম সংখ্যা 5 ছিল, শেষ সংখ্যা হচ্ছে 397, ডিভাইডেড তুমি দেখবা হচ্ছে 2 ইন্টু দিবা পদ সংখ্যা কয়টা? 50টা। বাস, কাটো। 25, 397 এবং 5 যদি তুমি যোগ করো 402 পাচ্ছ, যোগ হতে ইন্টু হচ্ছে 25। বাস, এটাকে গুণ করলে তুমি পাবা হচ্ছে 10,050। তার প্রথম কি ছিল? আমরা দেখলাম যে কিভাবে সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে।
8 ক -3, 8 ক -3 আকারে যাচ্ছে। তার মানে আমরা শেষ সংখ্যাটা বের করে নিয়েছি। 50 তম পদে যে সংখ্যাটা আছে 50 এ, হ্যাঁ? 50 তম সংখ্যাটা 397 আমরা পেয়েছি। প্রথম সংখ্যা এখন সমষ্টি যেহেতু বের করতে বলছে প্রশ্নের ভিতরে, তাহলে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড 2 ইনটু হচ্ছে পদ সংখ্যা। আমরা অলরেডি একটা ম্যাথ এভাবে সমাধান করেছি। তো অষ্টম শ্রেণীর প্যাটার্ন চ্যাপ্টারের A to Z আমরা ধারাবাহিকভাবে পর্ব আকারে সমাধান করা শেষ করলাম। আমরা নেক্সট ভিডিওতে অধ্যায় 2.1 নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।